আমার ১৪ বছর বয়সী চাচাতো ভাই যখন থেকে আমাদের বাড়িতে এসেছে, আমার স্ত্রী তখন থেকে আমার স্নান করানোর জেদ ধরেছে। কিন্তু একদিন যখন সে তাকে স্নান করাচ্ছিল, তখন এমন শুধু ঘটনা ঘটলো যা আমি কল্পনা করতে পারিনি। সেদিন আমি যা দেখলাম, যখন আমার স্ত্রী আমার ভাইকে স্নান করাচ্ছিল, তখন সে সাবান তুলতে নিচু হয়েছিল। সেই মুহূর্তে সে পেছন থেকে, হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। এই গল্পে আমি একটি ছেলের চরিত্রে অভিনয় করেছি। আমার নাম সঞ্জয়। আমি কানাডায় চাকরি করি, ৩ বছর হয়ে গেছে। তখন আমার অফিসে একটি মেয়ের সঙ্গে দেখা হয়, তার নাম মাহিকা। মাহিকা দেখতে খুব সুন্দর এবং ফর্সা ছিল। তাকে দেখে যে কেউ প্রেমে পড়তে বাধ্য হতো। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হলো এবং আমরা বিয়ে করে ফেললাম। আমি খুব সুখী জীবন কাটাচ্ছিলাম, কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটলো যা আমার জীবন সম্পূর্ণ বদলে দিল। অফিস থেকে বাড়ি ফেরার সময় আমার পা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং আমার এতটাই ভয়াবহ ছিল যে আমি আমার পা দিয়ে হাঁটতে পারছিলাম না। মাহিকা মূলত ভারতীয় ছিল। সে আমার মতোই কানাডায় চাকরি করছিল, কিন্তু আমার অ্যাক্সিডেন্টের পর আমরা ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম এবং ভারত থেকে চাকরি করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমার এই সিদ্ধান্তের ফলাফল আমার জন্য খুব বড় হতে চলছিল। এটি আমি কখনো কল্পনা করতে পারিনি, কারণ আমার 14 বছর বয়সী চাচাতো ভাই আমার স্ত্রীর সঙ্গে এমন কিছু করবে যা আমি স্বপ্নেও ভাবিনি। ভাবতে আমার কেবল লাগে মাসি ছিল এবং আমার মা বাবার বাড়ি খালি ছিল, কারণ আমার লালন পালন মাসির বাড়িতে হয়েছে। মাসি আমাকে পড়াশোনা করিয়ে বড় করেছিলেন, কিন্তু এখন আমি, আমার সঙ্গে আমার স্ত্রীও ছিল, তাই মাসির বাড়িতে থাকা সম্ভব ছিল না। তাই আমার মা বাবার বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। আমার বাড়িটি খুব বড় ছিল। আমরা কানাডায় থেকে ভারতে আসার পর প্রথমে আমরা মাসির সঙ্গে দেখা করতে গেলাম। মাসি মাইকাকে দেখে খুব খুশি হলেন। মাসির সঙ্গে দেখা করার পর আমাদের বাড়ি দিতে রওনা দিলাম। যখন আমরা আমাদের বাড়ির কাছে পৌঁছলাম, তখন আমি দেখলাম আমাদের বাড়ি এক ধরনের ভূতুড়ে পরিণত হয়েছে, কারণ মাসি সেই বাড়ির যত্ন নেয়নি। সে বাড়িটি খুব ভূতুড়ে অবস্থায় ছিল। সেখানে থাকা আমাদের দুজনের পক্ষে সম্ভব ছিল না। তাই আমরা আবার আমাদের জিনিসপত্র নিয়ে মাসির বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তখন মাহিকা আমাকে থামিয়ে দিল। সে বলল যে আমাদের এই বাড়ির পাশের শহরে আছে, আমরা সেখানেই থাকতে পারি। মাহিকা আমাকে এই কথাটা বলতে দেরিতে বলেছিল। মাসির বাড়িতে গিয়ে থাকার কোনো মনেই ছিল না। তাই আমি মাহিকার বাড়িতে যাওয়ার জন্য সম্মতি দিলাম। মাহিকা একটু ধনী পরিবারের মেয়ে ছিল। ভারতে তাদের অনেক সম্পত্তি ছিল। মাহিকা আর আমি তার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। যখন আমরা সেখানে পৌঁছলাম, তখন সেই বাড়ি দেখে আমার চোখ আনন্দে জ্বলে উঠল। সেই বাড়িটি যেন কোনো রাজপাতারের থেকে কম ছিল না। ধীরে ধীরে আমরা সেই বাড়িতে বাসা বাঁধলাম। আমাকে সেই বাড়িতে যেন জামাই মামাতুর মতো মনে হচ্ছিল, কিন্তু এখন এটি আমাকে অসহায়ত্ব ছিল, কারণ আমি হাঁটতে পারতাম না। কিন্তু মাইকা আমার প্রতি ভালোবাসা একটুও কমেনি। সব কিছু ঠিকঠাক চলছিল। এখন আমাদের বিয়ে হয়েছে 6 মাস। সেদিন রোববার ছিল। দুপুরে আরাম করে বসেছিলাম, তখন আমার চাচার ফোন এলো। তিনি বললেন যে আর্য যখন জানতে পেরেছি যে তুমি ভারতে এসেছো, তখন থেকে সে তোমার কাছে আসার জেদ করছে। আমি চাচাকে আর্যকে আমার কাছে পাঠানোর জন্য সম্মতি দিলাম। পরের দিন সকাল আর্য দরজায় দাঁড়িয়েছিল। সে আমাকে দেখে খুব খুশি হলো। সে আমাকে দেখেই দরজায় জড়িয়ে দিল। তার সঙ্গে দেখা করার পর আমি তাকে ফ্রেশ হওয়ার জন্য আমাদের বাড়ির রুমে পাঠিয়ে দিলাম এবং আমি ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর আর্য আমাকে খুঁজতে খুঁজতে আমাদের ঘরে এলো। যেমনই সে আমার ঘরে এলো, ঠিক তেমনই আমার ঘর থেকে মাহিকা বাথরুম থেকে বেরিয়ে এলো। মাহিকা আর আর্যের এখনও দেখা হয়নি এবং তারা প্রথম দেখা হওয়া এমনভাবে হলো যে আমরা সবাই অবাক হয়ে গেলাম। মাহিকাকে সেই অবস্থা দেখে আর্য অবাক হয়ে গিয়েছিল। সে দরজায় দাঁড়িয়েছিল, কিন্তু তার হাব ভাব বদলে গিয়েছিল। তখন মাহিকা আর্যকে দেখে আবার বাথরুমে চলে গেল। তখন আর্য মাথা নিচু করে চুপচাপ সেখান থেকে চলে গেল। আমরা যে ঘর থেকে আর্যকে থাকার জন্য দিয়েছিলাম, সেই ঘরে বাথরুম সংযুক্ত ছিল না। তাই আর্য সাধারণ বাথরুমে যাচ্ছিল। কিছুক্ষণ পর আমি হলে এলাম। তারপর আর্য আরাম করে সোফায় বসে টিভি দেখছিল। যখন আমি তার কাছে গেলাম, তখন তার হাবভাব এমন ছিল যেন সে কিছু সময় এখনও আগে কিছু ঘটেনি। চলে যাক, সে কেবল 14 বছরের ছেলে ভেবে এই বিষয়টিকে
আর ততটা গুরুত্ব দিলাম না। কিন্তু সে যে 14 বছরের ছেলে শীঘ্রই তার খেলা খেলতে দেখাচ্ছিল এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। আর্য বলল, সঞ্জয় ভাই, আপনি কত বছর ধরে আপনার অপেক্ষা করেছিলাম, আজ আপনাকে দেখে খুবই আনন্দিত হচ্ছে, কিন্তু এখন তো ঠিকমতো ভাবির সাথে দেখাই হয়নি। আমরা দুজনে কথা বলছিলাম, তখন মাইকা সেখানে এসে গেল। মাইকাকে দেখে আর্য তার দিকে দৌড়ে গেল এবং তাকে জড়িয়ে ধরলো। 14 বছর বয়স হওয়ার কারণে মাইকা তাকে ছোট মনে করে আদর করতে লাগলো, কিন্তু মাইকার এই আদর খুব মহামূল্য হতে চলছিল। সম্ভবত সে শীঘ্রই বুঝতে পারবে। আর্য এমন দেখাচ্ছিল যেন সেই সময় আগে কিছুই ঘটেনি। আমি ভেবেছিলাম সম্ভবত সেই ঘটনাটি ভুলে গেছে এবং তার প্রথম অভিজ্ঞতা ছিল এমন কিছু দেখার, তাই সে সেই ঘটনাকে উপেক্ষা করেছিল এবং আমিও তা উপেক্ষা করেছিলাম। কিন্তু সেই সময় মাইকাও একদম স্বাভাবিকভাবে আচরণ করছিল। তার সেই উপর ঘটনার আর কোনো প্রভাব দেখা যাচ্ছিল না। তার আচরণ থেকে এমনটাই মনে হচ্ছিল। তারপর আর্য আমাকে বলতে লাগলো, ভাইয়া, মনে হচ্ছে আপনি কানাডায় অনেক টাকা উপার্জন করেছেন, কারণ আপনার বাড়িটি কোনো রাজপ্রাসাদের থেকে কম নয়। তখন আমি বেশি কিছু না বলে শুধু সায় দিয়েছিলাম। তারপর সে বলল, আমি আপনার পুরো বাড়িটি দেখতে চাই। আমি তাকে বাড়ি দেখাচ্ছিলাম, তখন আমার ফোন বেজে উঠলো। আমি ফোনটা ধরলাম এবং সে জানতে পারলাম যে আমার একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। তাই আমি আমার হুইল চেয়ার চালিয়ে আমার ঘর থেকে চলে গেলাম। আমার খুবই গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তাই মিটিংয়ে অনেক সময় চলে গেল। মিটিং শেষ হওয়ার পর যখন আমি ঘর থেকে বের হলাম, তখন আমি আর্য আর মাইকাকে কোথাও দেখতে পেলাম না। আমি আর্যকে তার ঘরেও খুঁজতে গেলাম, কিন্তু তাকে দেখতে পেলাম না। তারা দুজনে কোথায় গেল এর কোনো ধারণা ছিল না। তখন আমায় হঠাৎ করে মনে পড়লো যে কিছুক্ষণ আগে আর্য বলছিল যে সে পুরো বাড়িটা ঘুরে দেখতে চায়। মাইকা নিশ্চয়ই তাকে বাড়ি দেখাচ্ছিল। তখন আমি বাড়ির বাইরে গেলাম এবং মাইকাকে আর আর্যকে লনে বসে থাকা কথা বলতে দেখেছি। ভাবি এবং দেবরের জুটি খুব ভালো মানিয়েছে। দেখে তো একদম মনে হচ্ছিল না যে আর্য প্রথমবার মাইকের সঙ্গে দেখা করছে। তারা কথাবার্তা বলছিল এবং একে অপরকে ঠাট্টা মশকরা করছিল। তাই আমি সেখানে না গিয়ে আমার ঘরে ফিরে এলাম। একদিন সকালে আমার একটি জরুরি অফিসের মিটিং ছিল, তাই আমি ল্যাপটপ খুঁজতে বসেছিলাম। মিটিং শুরু হতে আমি তাতে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু কিছুক্ষণ পর আমি দেখলাম মাহিকা তার কাপড় নিয়ে ঘরের বাইরে যাচ্ছে। তখন সে ইশারা জানালো যে আমাদের ঘরের বাথরুমে গরম পানি আসছে না, তাই সে সাধারণ বাথরুমে যাচ্ছে। প্রায় 1.5 ঘন্টা পর আমার মিটিং শেষ হলো। আমি তখন হুইল চেয়ারে বসে হলের দিকে যাচ্ছিলাম। হলের দিকে যাওয়ার পথে কমন রুম ছিল। যখন আমি সেই বাথরুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম এবং সাথে সাথে আলিয়ার কণ্ঠস্বরও শোনা গেল। হঠাৎ আমার মনে হলো এই মেয়েটা তো মিটিংয়ে বসার আগেই বাথরুমে গিয়েছিল, অথচ এখনও বের হয়নি। মনে হচ্ছে প্রায় 1.5 ঘন্টা ধরে আলিয়া ও মেয়েটা বাথরুমে একসাথে আছে। আমার বাড়িতে এসব কি হচ্ছে? এসব চিন্তা করে আমি বিভ্রান্ত হয়ে পড়ি, কারণ আমি অনেক বছর বিদেশে কাটিয়েছি। আমার নানা অদ্ভুত চিন্তা আমার কানে আসতে লাগলো। আমি জোরে জোরে বাথরুমের দরজা ধাক্কাতে শুরু করলাম। প্রায় 5 মিনিট পর মেয়েটা দরজা খুললো। মেয়েটা যখন বাইরে এলো, তখন আমি দেখলাম তার অবস্থা খুবই খারাপ ছিল। সে খুবই ক্লান্ত লাগছিল, তার চোখেও জল ছিল। কিন্তু যখন সে আমার চোখ দিয়ে পিছনে গেল, তখন তা দেখলাম আরিয়া দাঁড়িয়ে আছে এবং সে তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তার মধ্যে কি চলছিল আমি কিছু বুঝতে পারছিলাম না। তাই আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, মেয়েটা, এখানে কি হচ্ছে? তোমরা দুজনে বাথরুমে কি করছিলে? তখন মেয়েটা বলল, সঞ্জয়, টেরেসের পানির ট্যাঙ্ক কিছুটা মিশ্রিত হয়ে গেছে। যখন আমি এখানে স্নান করতে এসেছিলাম, তখনই আমার চোখ জ্বালা করতে শুরু করেছে। আমি কিছুই দেখতে পারছিলাম না, তাই আমি তোমাকে ডাকলাম, কিন্তু তুমি মিটিংয়ে ব্যস্ত ছিলে এবং তোমার কানে হেডফোন লাগানো ছিল, তাই আমার কণ্ঠস্বর শুনতে পাওনি। তখন আফরিয়া বাথরুমে এসে দৌড়ে এসে সেও জ্বালায় কষ্ট পাচ্ছিল। এখন তুমি এসে আমার উপর রাগ করেছো। মেয়েটার এই কথায় আমি বিভ্রান্ত হয়ে পড়ি, কারণ আমার তার দেওয়া কারণটা ছিল অদ্ভুত। মেয়েটা এবং আরিয়া দুজনে ভেজা ছিল। মেয়েটা আরিয়াকে তোয়ালে দিয়ে দিল। তখন আমার মনে হলো যদি আমার পা ভালো থাকতো তাহলে আমি দৌড়ে মেয়েটার সাহায্য করতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার দুর্বল পায়ের কারণে আমি কিছুই করতে পারিনি। আমার দুর্বল পায়ের জন্য আমাকে দ্রুত চলাফেরা করতে অসুবিধা হতো। এখন হুইল চেয়ারই ছিল আমার একমাত্র ভরসা। মেয়েটা আমার উপর রাগ করেছিল, তাই তার রাগ কমানোর জন্য সেই রাতে আমি তার কাছে গেলাম, কিন্তু সে আমার কাছে আসতে অস্বীকার করলো। আমি তার চুল ধরে আদর করতে লাগলাম,
কিন্তু সে রেগে গিয়ে আমার হাত সরিয়ে দিয়ে হুইলের দিকে দিয়ে দিল। তখন আমিও কোনোভাবে হুইল চেয়ারে বসে তাকে মানা জানাতে হলের দিকে গেলাম। শেষ পর্যন্ত মেয়েটা আমাকে ক্ষমা করলো এবং আমরা আমাদের বেডরুমে চলে গেলাম। ঘরে ঢুকে আমি তাকে জড়িয়ে ধরলাম। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আরও গভীর হতে লাগলো। কিন্তু ঠিক তখনই আরিয়া হঠাৎ করে আমার ঘরে ঢুকে পড়ে। তাকে দেখে হঠাৎ আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। তখন আরিয়া বলল, ভাইয়া আমাকে গেম খেলার জন্য আপনার মোবাইলটা দরকার। তখন আমি আরিয়াকে বললাম, আরিয়া এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই ঘরে ঢোকার আগে দরজায় নক করতে হবে। সে সরি বলে মোবাইলটা নিয়ে চলে গেল, কিন্তু তার মুখে কোনো অনুভূতি ছিল না। সে একেবারে নিষ্পাপ মুখে এসে চলে গেল। তখন মেয়েটা আবার রেগে গিয়ে ঘুমাতে চলে গেল। মেয়েটা মেজাজ দিন দিন খারাপ হতে লাগলো, কারণ সে অনেক কাজের চাপে অনেক বেড়ে গিয়েছিল। তাই আমি তাকে দীর্ঘ সময় ধরে আমার কাজে ব্যস্ত রাখতাম। আমাকে বাড়ি থেকে কাজ করতে হতো, কিন্তু এখন আর আমার খাওয়ারও সময় যেত না। তখনই আমি একটু ফাঁকা সময় পেতাম, তখন দেখতাম মেয়েটা আরিয়ার সাথে কথা বলছে। এর আগেই আমার কিছু দরকার হতো, তখন আমি ঘর থেকে মেয়েটাকে ডাকতাম, তখন সে সব কিছু এনে দিত। কিন্তু এখন ধীরে ধীরে মেয়েটা আমার কণ্ঠস্বর শুনে প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দিয়েছিল। একদিন আমাকে অফিসার তাই কাজে যেতে হলো। সব ব্যবস্থা আমার কোম্পানি করেছিল, তাই সেই দিন সকালে আমাকে বড় কোম্পানির গাড়ি নিয়ে আসার কথা ছিল। কিন্তু সেই দিন সকালে মেয়েটা কমন বাথরুমে এতক্ষণ ছিল যে আমি তাকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেলাম। কিন্তু সে বাথরুমে থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন না। আমাকে কাজে যেতে দেরি হচ্ছিল, তাই আমার রাগ হতে লাগলো। ঠিক তখনই মেয়েটা বাইরে এলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এতক্ষণ বাথরুমে কি করছিল? তখন সে রেগে গিয়ে বলল, এই বাথরুমে আমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারি, তুমি আমাকে কিছুই জিজ্ঞেস করতে পারো না। আর হ্যাঁ, তুমি এই বাথরুম ব্যবহার করতে পারবে না। যদি তুমি এই বাথরুম ব্যবহার করতে চাও তবে 5 মিনিটের বেশি থাকতে পারবে না। তখনই আমি চাইবো আমি এই বাথরুম তো যতক্ষণ ইচ্ছা খুশি থাকতে পারবো, এবং তোমাকে তখন ডিস্টার্বও করবো, আসবে না, নইলে আমি তোমাকে তালাক দিয়ে দেব। মেয়েটার এই আচরণ আমার বোধগম্য হচ্ছিল না। আমি কখনো ভাবিনি যে সে আমার সাথে এভাবে কথা বলবে। এখন আরিয়া এই দৃশ্য দেখছিল। সেই বেডরুমে কি ছিল, মেয়েটা আমাকে তালাক দিতে প্রস্তুত ছিল, এবং এত ছোট কারণে তখন আমাকে কাজে যেতে হচ্ছিল। তাই আমি এই বিষয়ে বেশি মনোযোগ দিইনি। কিছুক্ষণ পরেই কোম্পানির গাড়ি এসে আমাকে নিয়ে গেল এবং আমি চলে গেলাম। প্রায় 5 দিন পর আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে দেখলাম মেয়েটা খুব ক্লান্ত দেখাচ্ছিল এবং সে বাথরুমে অনেকক্ষণ ধরে বসে থাকতো। একদিন আমি বাথরুমের 5 মিনিটের বেশি ছিলাম, তখন মেয়েটা এসে আমাকে বাথরুম থেকে টেনে বের করে দিল। তার এই আচরণ আমি সব কিছু বুঝতে পারছিলাম না। তার এই আচরণ কিছুদিন ধরে শুরু হয়েছিল, কিন্তু এর পিছনে আসল কারণ কি ছিল তা আমাকে জানতে হতো, নইলে আমাদের সংসারটা ভেঙে যেত। কারণ মেয়েটা সেই অনুযায়ী আচরণ করছিল, কিন্তু আমার দুর্বল পায়ের কারণে আমি কিছুই করতে পারছিলাম না। আমাদের ঝগড়ার কারণ ছিল সেই বাথরুমে আসলে কি ছিল তা দেখার জন্য আমি সেখানে গেলাম। সেদিন মেয়েটা কেনাকাটার জন্য বাজারে গিয়েছিল। আমি সেই বাথরুমে যেতে না যেতে আটকাতে পারবে না। আরিয়া তার সাথেই ছিল। বাড়িতে একা থাকায় আমি হুইল চেয়ারে ধীরে ধীরে সেই বাথরুমের কাছে পৌঁছলাম। তখন আমি বাথরুমের ভেতরটা মনোযোগ দিয়ে দেখতে শুরু করলাম, কারণ মেয়েটার অদ্ভুত আচরণের কারণে এই বাথরুমটাই পাওয়া যাবে এবং আমি সেটাই খুঁজছিলাম। তখন দেখলাম বাথরুমের বাম দিক দিয়ে একটা হালকা আলো আসছে। তখন সাহস করে একটু এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলাম আলোটা কোথায় থেকে আসছে। ঠিক তখনই ঘরের ঘন্টি বেজে উঠল। মেয়েটা এসে গিয়েছিল। মেয়েটা তার চাবি দিয়ে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো। আমাকে বাথরুমের কাছে দিয়ে মেয়েটা রাগে ফেটে পড়ল। সে বলল, আমি তোমাকে এখানে আসতে মানা করেছিলাম, তবু তুমি এবার এই বাড়িতে না থাকলে এসব কি এখানে কি করে আসছো? তখন আমি মেয়েটাকে কিছু বললাম না। সে সোজা আমি বেডরুমে চলে গেলাম। বাথরুমে সে হালকা আলো থেকে কোথায় যেন কথা আসছিল। এর পেছনে কি ছিল আমি তা ভাবতে লাগলাম। বাথরুমের পেছনে গোপন একটা ঘর কি আছে? আমি কয়েকবার মেয়েটার পানির সাথে ট্যাঙ্কে কিছু মেশার কথা বলেছিল, এবং তখন বাথরুমে মেয়েটার সাথে আরিয়াও ছিল। তারপর যখনই মেয়েটার বাথরুমে থেকে বের হতো তার অবস্থা এমনই হতো যে যেমন আরিয়ার সাথে হয়ে যাওয়ার। এর পেছনে বাথরুমের পিছনে একটা গোপন ঘর আছে,
যেখানে মেয়েটা ভুল কাজ করছিল এবং তার প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার কারণে তার প্রতি আগ্রহ কমে গিয়েছিল, তাই সে আমার উপর এত বিরক্ত ছিল। আমি এমনটাই ভাবছিলাম। আরেকটা বিষয় আমার নজরে এসেছিল, যখন মেয়েটা বাথরুম থেকে বের হয়ে তার ঘরে যেত তখন আরিয়া তার পিছনে যেত। এটা বোঝা যাচ্ছে যে বাথরুমের ছোট্ট একটা ঘর আছে এবং আরিয়া এবং মেয়েটা অসৎ কাজ করছিল। এখন আমার কাছে স্পষ্ট হয়ে গেছে, কারণ বাথরুমে ঘন্টার পর ঘন্টা থাকার পর বিষয়টা সন্দেহজনক ছিল। মেয়েটার আচরণ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গিয়েছিল এবং তা আমি বুঝতে পারছিলাম, কারণ মেয়েটা অনেকদিন ধরে আমার সাথে আর সময় কাটায়নি এবং আগের মতো আমার কাছে আসতো না। তাই এখন এই বিষয়ে আমাকে কিছু করতে হবে। কিছুদিন পর আমার একটা সুযোগ এলো। সেই দিন ছিল আরিয়ার জন্মদিন, আর তার জন্মদিনের জন্য বাড়িটা সাজাতে হবে। সাজানোর সরঞ্জাম আনতে আমি মেয়েকে আটাতে পারতাম, তাই আরিয়া এবং মেয়েটা বাজারে চলে গেল। এই সুযোগে আমি বাথরুমের কাছে গেলাম। অনেক কষ্ট করে আমি বাথরুমে প্রবেশ করলাম। সেখানে একটা ছোট্ট ছিদ্র দিয়ে আলো আসছিল। যখনই সেই ছিদ্র দিয়ে আমি তাকালাম তখনই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ যখন আমি ছিদ্র দিয়ে দেখছিলাম তখন অন্য পাশ দিয়ে কেউ আমার দিকে তাকাচ্ছিল। সেই দৃশ্য দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমাকে দেখছিল দুটি চোখ নয় বরং শত শত চোখ। সেটা আসলে কি ছিল আমি বুঝতে পারছিলাম না। তখন আমি সেই এলাকা ভালো করে দেখছিলাম, সেখানে স্রেফ শত শত পুতুল রাখা ছিল। এটা দেখে আমি ভারসাম্য হারিয়ে ফেলে বাথরুমে পড়ে গেলাম। নিজেকে সামলে নিতেই আমার কাছের মেয়েটা এসে দাঁড়ালো। আমি তার দিকে তাকাতেই সে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো। আমি তাকে সন্ধ্যায় জিজ্ঞেস করলাম, মেয়েরা এসব কী করছো? তখন সে বলল, সঞ্জয় আমাকে মাফ করো, গত কয়েক মাস ধরে আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি। আমি জানি না এর প্রভাব তোমার উপর কীভাবে পড়েছে। যখন আমরা এই বাড়িতে থাকতে আসি তখন আমি খুব খুশি ছিলাম, কিন্তু কিছুদিন পর বাথরুমে এই ছিদ্র দিয়ে আলো দেখতে পাই, যেখানে তুমি এখনও তাকাচ্ছ। আমি যখন তাকালাম যে সেখানে আমার দাদি পুতুলগুলো নিয়ে খেলছেন। আমার দাদির পুতুলের খুব শখ ছিল, তার কাছে শত শত পুতুল ছিল, কিন্তু সেই পুতুলগুলো দেখার জন্য আমার মধ্যে এক অদ্ভুত নেচিকতা ছিল। আমি আমার দাদিকে খুব মিস করতে শুরু করি। তাই যখনই বাথরুমে যাই ঘন্টার পর ঘন্টা কাঁদি এবং কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয় যে তুমি আমাকে বাইরে দেখো। এইসব শুনে আমি বুঝতে পারছিলাম না যে আমি এখন কি করব। আমি ভেবেছিলাম মেয়েটার এই অবস্থার কারণ অন্য কিছু আসলে, কিন্তু সে আবেগগতভাবে আটকে ছিল। কিন্তু তখনই আরিয়া এসে আমাকে হুইল চেয়ার থেকে নামিয়ে বসলো। সে বলল, সঞ্জয় ভাইয়া, আমি প্রতিদিন মেয়েটার এই কান্না দেখতাম। বাথরুম থেকে বের হওয়ার আমি তাকে জিজ্ঞেস করার চেষ্টা করতাম, কিন্তু সে আমাকে কিছুই বলতো না। এই অবস্থার মেয়েটা তার দাদিকে খুব ভালোবাসতো, তাই সে আবেগগতভাবে সেই জিনিসগুলোকে আটকে ছিল। তাকে এই মানসিক অবস্থা থেকে বের করা খুব জরুরি ছিল। এই জন্য আমি আমার মনোবিদ বন্ধুদের সাহায্য নিয়েছিলাম এবং ধীরে ধীরে মেয়েটা এখনই শেষ হয়ে যাবে, সব কিছু থেকে বেরিয়ে আসবে। বন্ধুরা, মানুষ কখন কোথায় কিসে আটকে যাবে, তার অবস্থা কী হবে আমরা বলতে পারি না। তাই আমাদের মনের কথা বলার জন্য একজন না একজন থাকা উচিত। সেটা আপনার আত্মীয় হতে পারে অথবা আপনার বন্ধু হতে পারে। এ থেকে বোঝা যায় যে খোলামেলা কথা বলে জীবনে অবশ্যই আনন্দ হতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি